محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন এটা আমি বিশ্বাস করি এবং আশা করি। 2025 সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আহ নিমিত্তে আজকেই আমাদের প্রথম ক্লাস চালু হচ্ছে। আমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই। সবারই মন মানসিকতা একটু মানে খারাপ, এটা সবাই বুঝেন বা জানতেছেন। সবারই পোস্টিং ডিউটি ঝামেলা সমস্যা, এটা তো সবারই আছেই। তার মাঝেও আমাদের লেখাপড়া চালায় যেতে হবে। অন্যান্য বছরগুলোতে আপনাদের জন্য আমি যেরকম দোয়া করছি, এবছর আপনারা আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, কারণ এবছর আমার নিজেরই পরীক্ষা। আর র্যাঙ্ক লাগানোর জন্য আজকের প্রথম ক্লাসে কিছু নসিহতপূর্ণ কথা বলবো। সবাই ক্যামেরা অন করেন ভাই, ক্যামেরা বন্ধ। আমার তাহলে আমারটাও বন্ধ করে দিই ক্যামেরা, আমারা দেখছেন, আপনাদের আমি দেখতে পাচ্ছি না, তাহলে হয়? আহ, নসিহতপূর্ণ কিছু কথা বলবো, তারপরে আমরা শুরু করব। মূল বিষয় হচ্ছে, র্যাঙ্ক লাগানোর ক্ষেত্রে আপনার নিজ দায়িত্ব থাকতে হবে। দায়িত্ব বলতে হচ্ছে আপনার আগ্রহটা থাকা লাগবে। কথা বলেন নাই? আপনার আগ্রহ থাকলে র্যাঙ্ক লাগানোর ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা হিসেবে কাজ করে না। আপনি বলতে পারেন যে, ভাই আমি তো পুলিশ হেডকোয়ার্টার অমুক স্যারের কাছে আছি, আমি তো অমুক স্যারের সাথে আছি। এইগুলো শেষ পর্যন্ত কোনো কাজে আসে না যদি না আপনার একটা র্যাঙ্ক না থাকে। যতই আপনার ডিউটি চাপ থাকুক, আপনি ইচ্ছে করলে পড়তে পারবেন। পকেটে একটা নোটবুক রাখলে বা একটা নোট রাখলে, একটা অডিও সুসি রেকর্ডিং শুনলে বা একটা লেকচার শুনলে, কোনো পুলিশের কোনো সিনিয়র অফিসার আপনার কেউ খারাপ বলবে না, বা কেউ আপনি যে পড়তে পারবেন না এরকম কথা আপনাকে কেউ বলবে না। সুতরাং আমরা আজকের থেকে নতুন ক্লাস আমরা প্রতিজ্ঞা করব যে আলামিন ভাই আমাদের সাথে আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনারাও আছেন আমার সাথে। আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি আপনাদেরকে শ্রম দিব, পাশাপাশি আমিও পড়বো। যে কথা আবার বলছিলাম, এবছর আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমার নিজেরও পরীক্ষা। আমরা বেশি পড়বো না। দণ্ডবিধি, কার্যবিধি, পুলিশ আইন, সাক্ষ্য আইন, মাইনর অ্যাক্ট পার্ট পার্ট করে আমরা পড়বো। গরু ছাগলের মতো শুধু সব ধারাগুলো মানে সব মুখস্থ করে ফেললাম, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হয় না। ঠিক আছে কিনা? ভালো রেজাল্টের জন্য সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আগাইতে হয়। আপনারা এই যে আমার স্টুডেন্টরা দেখবেন ইনশাল্লাহ, এটা গল্প না, রেজাল্ট দিলেই দেখবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের ক্লাসের স্টুডেন্ট গুলোই সবচেয়ে ভালো রেজাল্ট করবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি তাদেরকে যেভাবে শ্রম দিছি বা যেভাবে পড়াইছি, প্রশ্ন যেভাবে আসছে, ইনশাল্লাহ। তানভীর ভালো আছেন? রেজাল্ট দিলেই শুনতে পারবেন যে ভাই কার কাছে পড়ছে, নিশ্চয়ই আমার কথা বলবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আরো হয়তো একজন স্টুডেন্ট আরো অনেক টিচারের কাছে পড়তে পারে, স্বাভাবিক, এটা পড়ুক, সমস্যা নাই, তার আগে দরকার হচ্ছে র্যাঙ্কটা। তো মূল দায়িত্ব আছে আজকের বছরের যেহেতু প্রথম ক্লাস, আপনি একটা প্রতিজ্ঞা করবেন যে প্রতিদিন আপনার, আমি এত চাপ দেব না, প্রতিদিন আপনি 5 মিনিট লিখবেন। কয় মিনিট? 5 মিনিট। কি লিখবেন? যেহেতু মনে করেন এখানে আমার কাছে মনে হয় না যে গবিট মার্কা স্টুডেন্ট এখানে কেউ আছে। আপনি গ্রেপ্তারের সংজ্ঞা একটা গাইড দেখে লিখবেন, শ্রোতালের সংজ্ঞাটা ওই যে কোনো একটা গাইড দেখে, আমার গাইড যারা নিয়েছেন আমার গাইডে লেখা আছে, বা যে এনি কাইন্ড অফ টিচার গাইড দেখে একটা সংজ্ঞা লিখবেন, একটা ধারার মূল কথাগুলো লিখবেন। কয় মিনিট লিখবেন? মাত্র 5 মিনিট আপনি লেখার প্রতি গুরুত্ব দেবেন। এই 1 মাস 5-6 মিনিট করে একটা সংজ্ঞা গুলো, এই বিষয়গুলো দেখবেন। এই যে যে লেখার অভ্যাসটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। এরপরে আমরা আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লেখা আরো বেশি করে লিখবো, তখন দেখবেন আরো ভালো লাগবে। তবে আমার যে আপনাদের প্রতি নসিহত, বছরের প্রথমেই কষ্ট করে ধৈর্যের সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ। লেগে থাকলে দেখবেন ফল পাবেন। আর আপনারা অলরেডি শুনছেন যে আমি থানায় পোস্টিং হয়েছি, যেহেতু থানার চাকরি যখন আমি করিনি, আমি নতুন, দোয়া রাখবেন। আর পাশাপাশি ওই আগের মতো হয়তো আর নির্দিষ্ট ওই টাইমে আর পড়ানো যাবে না। হয়তো হয়তো যেদিনকে আমি ডিউটি অফিসারি করলাম ওই দিনকে আমি রাত 9টায় পড়াবো। আর যেদিনকে হয়তো সন্ধ্যার দিকে ডিউটি যাব, সন্ধ্যার সময় পড়াই নেব। অথবা আমি আগের থেকেই বলবো যে সকালবেলা আমি ক্লাসটা নেব, বা সকালে ক্লাসটা নেব। প্রতিদিন তো আর ক্লাস নেবো না, সপ্তাহে মনে করেন 3 থেকে 4 দিন ক্লাস আমি নেব, ঠিক আছে? 4 দিন ক্লাস নেব। আর সপ্তাহে তো মানে থানায় তো আর 7 দিনই ডিউটি থাকে না নর্মালি, যেহেতু লোকাল থানা। আশা করি, আল্লাহ ভরসা, যেহেতু আমি এখনো শুরু করিনি, তো আশা করি পারবো। এবং
আপনাকেও আপনার যেহেতু দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ, আপনাকেও মাথায় নিতে হবে যে সারা বাংলাদেশেরই ডিউটির অনেক চাপ, এখন অনেক সমস্যা। যদি কেউ ক্লাস মিস করেন পরবর্তীতে রেকর্ডটা শুনবেন। সব কথা শেষ কথা হচ্ছে র্যাঙ্কের জন্য আপনার চেষ্টা এবং আপনার আগ্রহটা আগে দরকার ভাই। মাস্টার বাড়িতে রস বানায় ট্যাবলেট বানাই খাইলেও কোনো কাজ হবে না, আপনি যার কাছেই পড়েন না কেন, ঠিক আছে? তবে আমার মনে হয় আমরা সবার থেকে ব্যতিক্রম ভাবেই চেষ্টা করব। সব নসিহত শেষ, আমরা এখন সিআরপিসি তে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের পড়াটা একটু ব্যতিক্রম হবে। সিআরপিসি তে নর্মালি 1 থেকে 565টা ধারা আছে, ঠিক আছে কিনা? মনে রাখবেন এগুলো খালি শুনবেন, শুনলে দেখবেন এমসিকিউ আপনার মুখস্থ হয়ে গেছে। তো নর্মালি সিআরপিসি তে 565টা ধারা আছে। তো এই সকল এমসিকিউ নর্মালি পরীক্ষায় আসে না, ঠিক আছে? সিআরপিসি তে আমরা যেহেতু পুলিশের চাকরি করি, আপনাকে বুঝতে হবে যে প্রশ্ন কি কি আসবে। আমি এইগুলো একটু বলি, তারা যারা নতুন আছো তোমাদের জন্য এটা সুবিধা হবে। সিআরপিসি তে 565টা ধারা থাকলেও নর্মালি আমরা যেহেতু পুলিশের চাকরি করি, এই সিআরপিসি পুলিশের লোকও পড়ে, যারা অ্যাডভোকেট, যারা ব্যারিস্টার, তারা ওই একই সেম সিআরপিসি পড়ে। বাট আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য সিআরপিসি তে আমার মনে হয় সর্বোচ্চ কয়টা ধারা, মনে হয় করেন 110-20টা ধারা পড়লেই মনে হয়ে যায়। কোনটা কোনটা? কোনটা কোনটা মানে আমাকে এলাকার ভাষা বুঝেন নাই, মানে কোনটা কোনটা সেটা হচ্ছে, যেমন 4 ধারা পড়বেন, তারপর হচ্ছে এই যে 10 ধারা 11 ধারা পড়বেন। এরপরে চলে যাবেন 42 থেকে মনে করেন 176, ঠিক আছে? এরপরে চলে যাবেন ওই যে 337 থেকে 342। এরপরে চলে যাবেন ওই যে 523 থেকে 525। তারপরে 550, 551, 52 অল্প কিছু ধারা আছে। এইগুলো পড়লেই সিআরপিসির মনে করেন সব প্রশ্ন আপনার জন্য কমন, ঠিক আছে? এখন আমি দেখি যে অনেক লোক অনেক সব ধারা পড়া, এগুলো মাথা নষ্ট করে কেন আমি জানি না, যাও তার তার যার ইচ্ছা। সিআরপিসির প্রশ্নগুলো আপনার কি আসে? ও, বছরের শুরুতে আর একটা নসিহত আপনাদেরকে আমি দিই, এই কথা কি শুনতেছেন? এই নসিহত গুলো কিন্তু কাজে লাগবে। মনে করেন আপনি তোতা পাখির মতো পৃথিবীর সব সূচি মুখস্থ করে ফেলছেন, এগুলো জীবনে কোনো কাজে আসবে না। আপনাকে জানতে হবে প্রশ্ন, একটা প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্নটা কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে লিখবেন, একাধিক প্রশ্ন সম্পর্কে আপনাকে ধারণা অর্জন করতে হবে। কথা ক্লিয়ার? এখন বলতে পারেন যে ভাই আপনি কি আমাদেরকে নোট পড়তে বলতেছেন কিনা? নোট অবশ্যই পড়বেন, নোট না পড়লে আপনি ভালো রেজাল্ট কখনো কোনোদিনই করতে পারবেন না, সুতরাং নোট আপনাকে পড়তে হবে। কিন্তু নোট পড়বেন হচ্ছে পরে, যখন আমি বলবো তখন। সুতরাং সূচির থেকে আপনাকে বিভিন্ন গাইডের বিভিন্ন প্রশ্নের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে, যে একটা প্রশ্ন কিভাবে হতে পারে। নায়ক কাউসার, বুঝতে পারছেন? আপনি কি নতুন স্টুডেন্ট আমার, নাকি আগেও পড়ছেন? সবাইকে আমি চিনি না, কথা বোঝেন নাই, কারণ তো আমাদের তো গত বছর, সত্যি কথা বলবো, কত স্টুডেন্ট ছিল। সত্যি কথা বলার দরকার নাই, তাহলে অনেকে আবার অনেক কিছু মন্তব্য করবে। যাও, আলহামদুলিল্লাহ। সুতরাং এই পড়াগুলো আপনার নিজ দায়িত্বে আপনাকে করতে হবে, পাশাপাশি আমি আপনাকে হেল্প করব। ইনশাল্লাহ লেগে থাকলে ভালো কিছু হবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। সিআরপিসি তে কতটা ধারা আছে বন্ধুরা? 565টা ধারা আছে। তাহলে এমসিকিউ আসতে পারে, সিআরপিসি তে কতটি ধারা? 565 ধারা। সিআরপিসি কি আইন? পদ্ধতিগত আইন। সিআরপিসি তে কেন পদ্ধতিগত আইন বলা হয়? অথবা এরকম একটা মনে করেন প্রশ্ন আসতে পারে যে সিআরপিসি কে ফৌজদারি বিচার ব্যবস্থার মানদণ্ড বা মেরুদণ্ড বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্ন আসতে পারে না ভাই? আসতে পারে কিনা? তখন আপনি বলবেন যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে, 1898 সালে আপনার প্রণীত। ফৌজদারি কার্যবিধি আইনের কে একটি পদ্ধতিগত আইন বলা হয় কেননা এটা, এই আইনে আপনার এই ফৌজদারি বিচার ব্যবস্থার মানদণ্ড এই কারণেই বলা হয় কেননা এই আইনে আসামি গ্রেপ্তার করা থেকে শুরু করে মামলা তদন্ত, তারপর আছে চার্জশিট, ফাইনাল রেকর্ড, তারপর আছে বিচার ব্যবস্থার যাবতীয় সামগ্রিক কার্যক্রম এই আইনে বিভিন্ন ধাপে ধাপে বর্ণনা করা রয়েছে, ঠিক আছে কিনা? এই আইনে বলা হয়েছে কিভাবে আসামি গ্রেপ্তার করতে হবে, কিভাবে আপনার এই সমন, ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে হবে, কিভাবে আপনার চার্জশিট দাখিল করতে হবে, কিভাবে তদন্ত করতে হবে, কিভাবে ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে, হ্যাঁ, কিভাবে বিচার প্রক্রিয়া শেষ হবে, কিভাবে আপনার হচ্ছে মামলা উড্ডু করা যাবে। হ্যাঁ, সমস্ত বিচার প্রক্রিয়া এই ফৌজদারি কার্যবিধি আইনে বর্ণিত হওয়ার কারণে এই ফৌজদারি আইনকে মানে ফৌজদারি মামলার বিচার ব্যবস্থার মেরুদণ্ড বলা হয়, ঠিক আছে কিনা? দ্বারা কি দেবেন?
দ্বারা দেবেন হচ্ছে মনে করেন দ্বারা এইসব প্রশ্নগুলো দ্বারা নাই, কথা বুঝেন, এইসব দ্বারা নাই। এটা দ্বারা দেবেন মনে করেন এই যে ইয়া দেবেন, কি বলে এটা, এই যে সিআরপিসির মনে করেন ওই 1 থেকে 565 মনে করেন ধারা, ধারা না দিলেও মনে করেন হয়। যেমন এই বছর একটা প্রশ্ন আসছিল যে সাইবার অপরাধ কি, বাংলাদেশের সাইবার অপরাধের মোটিভ কি। মোটিভ বলতে কি মানে বোঝাচ্ছে যে বাংলাদেশে কোন কোন ধরনের সাইবার অপরাধ সংঘটিত। সাইবার অপরাধ কি পারো না তোমরা ভাই? আমারও তো ক্লাসে এগুলো পড়াইছিলাম আগের বছর, এই বছর আর কি। সাইবার অপরাধ হচ্ছে যে ইলেকট্রনিক মাধ্যমে, যেমন কম্পিউটার, মোবাইল, তারপর আছে আপনার এই যে হার্ড ডিস্ক, হ্যাঁ, কম্পিউটার সিস্টেম, হ্যাঁ, মাইক্রোচিপস, পেন ড্রাইভ, হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যমে যে অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে তাকেই বেসিক্যালি আপনার কি বলা হয়, সাইবার অপরাধ বলা হয়। দ্বারা দেবেন কি, দ্বারা দেওয়ার কিছু আছে? দ্বারা দেওয়ার কিছু নাই। আপনি নর্মালি এতটুকু আপনি লিখবেন, আপনি লিখবেন যে বাংলাদেশে সাধারণত নিম্নলিখিত সাইবার অপরাধগুলো সংগঠিত। এখন আরেকজন করতে পারে যে স্যার পড়াচ্ছেন সিআরপিসি, আবার সাইবারের কথা গেছেন কে, মানে আমরা তো প্রথম শুরু করছি, একটু ধারণা দিচ্ছি আর কি, বুঝলেন না, আমরা তো পড়াবোই। বাংলাদেশে কি কি ধরনের সাইবার অপরাধ হয়? মনে করো বাংলাদেশে এই কম্পিউটারের তথ্য নষ্ট করে, তারপরে হচ্ছে বাংলাদেশের কম্পিউটারের তথ্য চুরি করে, তারপরে হচ্ছে আপনার মনে করেন বাংলাদেশে এই ইলেকট্রনিক মাধ্যমে অপরের ছদ্মবেশ ধারণ করে, অপরের পরিচিতি তথ্য ব্যবহার করে, তা ইলেকট্রনিক মাধ্যমে মানহানি ঘটায়, ইলেকট্রনিক মাধ্যমে সাইবার ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, ইলেকট্রনিক মাধ্যমে গুজব ছড়ায়, ইলেকট্রনিক মাধ্যমে আপনার মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, হ্যাঁ, ইলেকট্রনিক মাধ্যমে অবৈধ লেনদেন করে। তো এই ধরনের অপরাধগুলো, এই সাইবার মানে ক্রাইম বা অফেন্স গুলো আমাদের বাংলাদেশে সংগঠিত হয়। দ্বারা কি দেবেন, দ্বারা মনে করেন ওই 17 থেকে 31 32 দ্বারা মারিয়ে দেবেন, শর্ট আইপিন দিয়ে, আর উপর ওই পয়েন্ট পয়েন্ট গুলো লিখে দেবেন, উত্তর শেষ। মোটিভ শব্দের অর্থ কি? মোটিভ শব্দের অর্থ লক্ষ্য বা উদ্দেশ্য, বা আপনার ইন্টেনশনটা কি, মানে কি কি কাজগুলো হয়, এটাই হচ্ছে মূলত মোটিভ। তো এই মোটিভটা কি? মোটিভটা মূলত হচ্ছে যে আপনি এই সকল অপরাধগুলো ইলেকট্রনিক মাধ্যমে, মৃত্যুর আগ পর্যন্ত একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে সাইবার অপরাধ যেগুলো সংগঠিত বাংলাদেশে হয় সেই অপরাধটা মূলত হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে হয়। এই যে তোমারা আমি একটা মনে করো চট দিলাম বা থাপ্পড় দিলাম, এটা কিন্তু সাইবার অপরাধ না, কথা কি বুঝছেন? তোমারা যে আমি একটা শর্ট দিলাম, এটা ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়িয়ে দিলাম, এটি হলো সাইবার অপরাধ, কথা কি বুঝছেন? তাহলে বাংলা কথা মনে রাখবো যে সাইবার অপরাধ সবসময় ইলেকট্রনিক মাধ্যমে হয়, কম্পিউটারে হয়, কম্পিউটার সিস্টেমে হয়, মোবাইলে হয়, এইগুলো সাইবার অপরাধ। এই আমার কথা কি বুঝছেন নাকি আমি একাই বুঝতেছি বন্ধু? হ্যাঁ, অনেকে ভাবতেছে যে আবার সিআরপিসি পড়া দিয়ে সাইবারের কথা কচ্ছে, এই প্রশ্নটা পরীক্ষা আইছিল বলে এই জন্য কলাম, মন মানসিকতা খারাপ ছিল বলে পোস্টিং হয়ে গেছে, বুঝেন না, এই জন্য আর ওই যে ফেসবুক লাইভে এসে আর এই বছর প্রশ্নের উত্তরগুলো বলতে পারিনি। একটা মনে হয় বলছিলাম প্রথম পরীক্ষার, পরের দিন হয়ে গেছে পোস্টিং হয়ে, পরে আর ভালো লাগে না কথা, বুঝেন নাই, এই জন্য এখন বললাম। যাও, ধন্যবাদ, সমস্যা নাই। আহ এরপরে আমরা সিআরপিসি তে 511টা ধারা আছে, 511টা ধারা সিআরপিসি তে মোট তফসিল আছে আপনার 5টা, ঠিক আছে কিনা, এগুলো পরীক্ষা আসবে না, জানিও লাভ নাই। এবং সিআরপিসি মূলত 1898 সালে প্রণীত, এবং এটা কার্যকর হয়েছে 1 জুলাই। এই এমসিকিউটা মনে রাখবেন, কার্যকর হয় কত 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 তারিখে, 1 জুলাই এই সিআরপিসি টা বেসিক্যালি আপনার কার্যকর করা হয়। তফসিল কয়টা? তফসিল হচ্ছে আপনার 5টা। 5টা তফসিল মুখস্থ করার কোনো দরকার নাই, খালি একটা তফসিল মনে রাখবেন, দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলে আলোচনা করা হয়েছে যে আপনার এই যে জামিনযোগ্য, জামিনের অযোগ্য, ধর্তব্য, অধর্তব্য যে অপরাধগুলো, যে অফেন্স গুলো, এটা দ্বিতীয় তফসিলে আলোচনা করা হয়েছে। এই মন থাকবে না, এই যে আলামিন, আমার নামে নাম মিতা, আলামিন নামের, এই শোনেন, আলামিন নামের লোকগুলো একটু মানে সুন্দর হয় আর কি, কিন্তু এরা একটু বলদ বোধাই টাইপের, যেমন আমি একটু, ডোন্ট মাইন্ড আর কি, হ্যাঁ, মানে একটু মানুষের কাছে ঠগে বেশি, এরা, কথা বোঝেন নাই। যাও, আলামিন, আলামিন নামে অনেক লোকে আছে। তো এই এই 1 জুলাই কার্যকর করা, এটা একটা গোল দিয়ে রাখেন, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এই সিআরপিসির 2 ধারা 3 ধারা এগুলো কোনো কিছুরই দরকার নাই, আমরা সরাসরি 4 ধারায় সংজ্ঞায় চলে যাব। আমি কি গ্যারান্টি দিয়ে পড়াইছিলাম না নির্মল গাইন ভাই, যে 4 ধারা থেকে যে কোনো একটা সংজ্ঞা পরীক্ষায় আসবে, আইছে না? ওই যে অধর্তব্য অপরাধের সংজ্ঞা কিন্তু 4 ধারায় কিন্তু আছে, পরীক্ষা কিন্তু এবছর আসছে, এটিএস এর সংজ্ঞা এখান থেকে আসছে। সুতরাং আমিও পরীক্ষা দেবো, আপনিও পরীক্ষা দেবেন, এই 4 ধারার সংজ্ঞা এবছর কিন্তু পরীক্ষা আসবে। সুতরাং এইভাবে আমরা একটু ভালো করে জানবো। এমন কোন বছর নাই যে এই বছর এই 4 ধারার সংজ্ঞাগুলো পরীক্ষা আসে না, এটাকে ভালো করে আমরা মানে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? 4 ধারার প্রথমেই বলতেছে চারির ক, চারির কতে বলতেছে আপনার চারির, চারির একের আপনার ক, বা এখানে শুধু চারির ক দেবেন তাও হবে। আবার যদি কেউ একটু ফাঁকিবাজি করতে চান, শুধু 4 ধারা দেবেন তাও হবে। অ্যাডভোকেট কাকে বলে?
নরমালি অ্যাডভোকেট বলতে বোঝায় যিনি হচ্ছে আইন ব্যবসা পরিচালনা করেন। খাতায় লেখেন বা মুখস্থ মনে রাখেন, সমস্যা না, এগুলো কঠিন কিছু না, এটা আসবে না। এই 4 ধারা থেকে সর্বোচ্চ 5টা সংজ্ঞা পড়লি পরীক্ষায় কমন, কিন্তু এখন তো 5টা, এখন তো বছরে প্রথম, সবই জানতে হবে আপনাকে, বুঝলেন নাই? চারি একের কতে বলতেছে আপনার হচ্ছে অ্যাডভোকেট। কি বলতেছে ভাই? অ্যাডভোকেট। অ্যাডভোকেট কি? অ্যাডভোকেট হচ্ছে ভাই ওই ব্যক্তি যিনি আইন ব্যবসা পরিচালনা করে, তাকেই বেসিক্যালি অ্যাডভোকেট বলে, ঠিক আছে কিনা? বা সনদপ্রাপ্ত হয়ে যিনি আইন ব্যবসা পরিচালনা করে, তাকেই বেসিক্যালি অ্যাডভোকেট বলে। এখন প্রশ্ন হতে পারে যে অ্যাডভোকেটের সংজ্ঞা সিআরপিসির কোন ধারায় বলছে? অ্যাডভোকেটের সংজ্ঞা সিআরপিসি 4 কতে বলতেছে? কোন আইনে? সিআরপিসি আইনে। অ্যাডভোকেট কি? যিনি আইন ব্যবসা পরিচালনা করেন। তাহলে যিনি আইন ব্যবসা পরিচালনা করেন তিনি কি? তিনি হচ্ছে অ্যাডভোকেট। কয় ধারা? 4 ক। সিআরপিসি তে অ্যাডভোকেট বলতে কয় প্রকারের ব্যক্তিকে বোঝাইছে? এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ, দাগায় রাখো বা লিখে রাখো ভাই, লিখে রাখেন। 3 প্রকারের ব্যক্তিকে অ্যাডভোকেট বলে, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, একবার পরীক্ষা আসছে। অ্যাডভোকেট বলতে কত প্রকারের ব্যক্তিকে বোঝায়? 3 প্রকারের ব্যক্তিকেই বেসিক্যালি আপনার অ্যাডভোকেট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। 1 নম্বরে কোন ব্যক্তি ভাই? 1 নম্বরে আছে সরাসরি যিনি অ্যাডভোকেট, অর্থাৎ যিনি আইন ব্যবসা পরিচালনা করে, তিনি হচ্ছে অ্যাডভোকেট বা তিনি হচ্ছে উকিল। 2 নম্বর আছে মুখতার, যিনি আদালতের অনুমতি নিয়ে যিনি এই রূপ ব্যবসা বা কার্যক্রম পরিচালনা করে থাকে, তিনি হচ্ছে অ্যাডভোকেট হিসেবে পরিচিত। আর 3 নম্বর আছে যে আদালতের অনুমতি ক্রমে নিযুক্ত অন্য কোনো ব্যক্তিও এই সংজ্ঞার আওতাধীনে আসবে। যাও, এত এত কঠিন ভাবে নেবেন না, টেক ইট ইজি, সহজ ভাবে নেবেন। যে অ্যাডভোকেট বলতে কয় প্রকারের ব্যক্তিকে বোঝায়? এমসিকিউ লিখে রাখেন, 3 প্রকারের ব্যক্তিকে বোঝায়। আর অ্যাডভোকেটের সংজ্ঞা কত? অ্যাডভোকেটের সংজ্ঞা হচ্ছে 4 ক। সব ভুলে যান, কোনো কিছু দরকার নাই, শুধু একটা পয়েন্ট মনে রাখবেন, অ্যাডভোকেট কত প্রকার? অ্যাডভোকেট আছে 3 প্রকার, ঠিক আছে? আর দরকার নাই। 4 ক অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে মানে যিনি হচ্ছে এই যে পাবলিক প্রসিকিউটর, নাকি সরকারি পক্ষের উকিল, যিনি, একেই বেসিক্যালি আপনার অ্যাটর্নি জেনারেল বলা হয়ে থাকে। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল বলতে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, সরকারি কোনো উকিল বা এইরূপ দায়িত্ব পালনে নিযুক্ত অন্য কোনো ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে আখ্যায়িত করা হবে। 4 ক। তাহলে যদি প্রশ্ন আসে অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা কয় ধারা ভাই, সবাই জোরে বলেন। 4 ক। অ্যাটর্নি জেনারেল কি? যিনি একজন সরকারি উকিল। অ্যাটর্নি জেনারেল বলতে কাকে বোঝায়? বাংলাদেশের আপনার এই সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তারপরে বলতেছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যারা আছে, সবাই আপনার অ্যাটর্নি জেনারেল হিসেবেই আখ্যায়িত করতে হবে। অর্থাৎ যিনি মূল অ্যাটর্নি জেনারেল আছেন তার কাজ, অতিরিক্ত যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, তারাও সেম ওই উনার একই কাজ তারাও করতে পারবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এগুলো পরীক্ষা আসবে না, বাট ধারণা নেন, এমসিকিউ আসলে ঘেসান করে দাগাই দেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ যারা ক্লাসে পড়তেছেন দেখবেন একই বেঞ্চে তার সাথে আমার পরীক্ষা পড়ে যাবে। বিশেষ করে যারা খুলনা রেঞ্জে আছে, আমার ব্যাটসম্যান যারা আছে, ব্যাটসম্যানের সাথে তো সিট পড়ে, আমার সাথে আমার ব্যাটসম্যানের সিট পড়ে যাবে না। বা আশেপাশে যে সিনিয়র হালকা থাকলে তারাও আশেপাশে রুমই থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? আল্লাহ ভরসা। আচ্ছা, পরীক্ষার হলটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি অনেক ভালো ভালো স্টুডেন্ট, হালকা যদি একটু ধারা বলে দেওয়া যায় বা মনে করাই দেওয়া যায়, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। কেউ যদি বলে যায় ভাই এটা দণ্ডবিধির 223 ধারা হবে, এই এই সহায়তাটাই তো জীবনের মোড় ঘুরে দেয় ভাই। সুতরাং ভালো স্টুডেন্ট পাশের সিটে পড়া এটা কিন্তু ভাগ্যের বিষয় বা একটা রিজিকের বিষয়, এটা আপনার জন্য উপকার হয়। যাও, তাহলে 4 ক গেল। এ দুটো সংজ্ঞা পরীক্ষায় জীবনও আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে এই 4 ক। এইটা ডাইরেক্ট মুখস্থ করবেন, আমার গাইডে আছে, পৃথিবীর বিভিন্ন টিচারের গাইডে আছে, কোনো সমস্যা নেই, এই সংজ্ঞাটা ভালো করে পড়বেন। জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ কি? এটাকে নর্মালি পড়তে হবে। জামিনযোগ্য অপরাধের ইংরেজি হচ্ছে বেইলেবল অফেন্স। তোমাকে ভাই ইংরেজি লিখতে হবে, ইংরেজি না লিখলে ভালো রেজাল্ট কখনোই করতে পারবা না। ভালো রেজাল্ট মানে ভালো সিরিয়াল দরকার। তাহলে এই ভালো, ইনশাল্লাহ খুলনা রেঞ্জের লোকের সাথে অবশ্যই আমাদের পরীক্ষা হলে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে জামিনযোগ্য অপরাধ কি? জামিনযোগ্য অপরাধ হচ্ছে বেইলেবল অফেন্স। এই বেইলেবল, BAILABLE, বেইলেবল, OFFENCE, বেইলেবল অফেন্স, এটা আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এমসিকিউ আসতে পারে, বেইলেবল অফেন্স শব্দের অর্থ কি? জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধির কত ধারা? 4 ক।
জামিনযোগ্য অপরাধ বলতে কার্যবিধির কততম তফসিলে বর্ণিত অপরাধকে বোঝাইছে, দ্বিতীয় তফসিলে বর্ণিত অপরাধকে বোঝাইছে। অথবা বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনে যে সকল অপরাধের জন্য জামিনের ব্যবস্থা রয়েছে সেগুলোই হচ্ছে জামিনযোগ্য অপরাধ। হ্যাঁ, যেমন কি, যেমন চর থাপ্পড় মারা, ভয় ভীতি দেখানো, হ্যাঁ, ইত্যাদি, এগুলো জামিনযোগ্য অপরাধ। আর একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে ভালো রেজাল্টের জন্য আপনাকে নোট দিতে হবে। যেমন আমরা যদি এই জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একটা নোট ব্যবহার করতে পারি যে জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া একজন আসামির আইনগত অধিকার বা আইনগত অধিকার হিসেবে বিবেচিত হবে, তাহলে আপনি দেখবেন সিরিয়াল 10-এর মধ্যে চলে আইছে। ভালো রেজাল্ট করতে গেলে শুধু অনেক আইন জানতে হবে এরকম না, ভালো রেজাল্টের জন্য আপনাকে হচ্ছে একটু কৌশল অবলম্বন করে লিখতে হবে, যা আমরা আমাদের ক্লাসের স্টুডেন্টদের ভাইদের আমরা শিখাই। ঠিক আছে কিনা? আগামীকাল কথা দিছি, আগামীকাল আমিও 5 মিনিট লিখবো, আপনিও নিজ দায়িত্বে 5 মিনিট গল্প লিখবেন। এই লেখার দায়িত্ব আপনার। কি লিখবেন? মূলত ক্লাসের লেখা আর কিছুদিন পর থেকে চালু করবো, এটা পরে করি, কিন্তু আপনি নিজ দায়িত্বে গ্রেপ্তারের সংজ্ঞা লিখবেন স্রোতের। আমিও ক্লাস শেষে 5 মিনিট লেখার চেষ্টা করবো আজকে, দেখি ইনশাল্লাহ। ঠিক আছে? আপনিও 5 মিনিট লিখবেন। যাদের টেবিল নাই, একটা টেবিল, এই যে আমি 1,000 টাকা দিয়ে টেবিল কিনে নিয়েছি স্কেটটা, ঠিক আছে, টেবিল তো ঢাকাটা ফেলাই দিছি, ও আনি নেই আর, এই টাকা আবার 80 টাকা, এখানে 80 টাকা টেবিল। সবাই একটা টেবিল কিনবেন, যদিও যারা থানাতে আছেন পড়ার পরিবেশ একটু কঠিন হয়, তারপরেও একটা টেবিল কিনে লেখাপড়ার চেষ্টা করবেন, ইচ্ছা থাকলে উপায় হয়। এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে জামিনযোগ্য অপরাধ বলতে সাধারণত কার্যবিধির কততম তফসিলে বর্ণিত অপরাধ? দ্বিতীয় তফসিলে বর্ণিত। জোরে বলেন, কত? দ্বিতীয় তফসিল। প্রশ্ন আসতে পারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, কি লাগবেন? দ্বিতীয় তফসিলে বর্ণিত। আর জামিনের অযোগ্য অপরাধ কি ভাই? জামিনের অযোগ্য অপরাধ হচ্ছে নন কগনিজেবল অফেন্স। তাহলে নন কগনিজেবল অফেন্সটা কি? ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত যে সকল অপরাধে জামিনের ব্যবস্থা নাই, অথবা বাংলাদেশের প্রচলিত অনন্য আইনে যে সকল অপরাধের জন্য জামিনের ব্যবস্থা রাখা হয়নি, সেগুলো হচ্ছে জামিনের অযোগ্য অপরাধ। কি দেবেন? যেমন খুন দিতে পারেন, ধর্ষণ দিতে পারেন, কি দেওয়া যায় না ভাই? এই যে জাকারিয়া নওগাঁ, নাকি দেয়া যায় কিনা? হ্যাঁ, দেয়া যায়। তাহলে এই এই উদাহরণগুলো দিয়ে দেবো, উদাহরণগুলো দিয়ে দিলে ইনশাল্লাহ আপনার এখানে ভালো মার্কস পাওয়ার একটা নোট দেবো যে জামিনের অযোগ্য অপরাধে আসামিকে জামিন না দেয়াই উত্তম। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে আপনাকে পুলিশ অফিসার মানে গ্রেপ্তার করে কি দেবে? চালান দেবে, যেটা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এইভাবে আমরা একটু লেখার চেষ্টা করব। ক্লাস করলেই যে আপনি অনেক কিছু হয়ে যাবেন তা না, ক্লাস হচ্ছে আপনার ডিসিপ্লিন বা একটা আগ্রহ, এই পড়ার প্রতি একটা ইয়া থাকা। তাহলে আমরা কি শিখলাম? কগনিজেবল হচ্ছে আপনার, সরি, বেইলেবল হচ্ছে আপনার জামিনযোগ্য, আর নন বেইলেবল হচ্ছে জামিনের অযোগ্য। এই দুটো ইংরেজি আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব। অভিযোগ, অভিযোগ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমপ্লেইন। কি বলতেছে বন্ধুরা, মন থাকবে? অভিযোগ এবং নালিশ, এই দুটো জিনিস আমরা একসাথে পড়ার চেষ্টা করব। এটা কিন্তু পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে যে অভিযোগ এবং নালিশের মধ্যে পার্থক্য লেখো। এই পরীক্ষায় প্রশ্ন আসে না? তোমরা যারা পরীক্ষা কয়েকবার দেখছো না, পরীক্ষা আসছে অনেকবার কিন্তু এই প্রশ্নটা আসছে। আমাদের পড়াশোনাটা একটু ব্যতিক্রম টাইপের, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোই আমরা পড়ি, বেহুদা কোনো জিনিস পড়ে আমরা সময় নষ্ট করি না। তাহলে অভিযোগ এবং নালিশ জিনিসটা কি বন্ধুরা? অভিযোগ আছে 4-এর গ, এমসিকিউ। অভিযোগ কি? 4-এর গ। অভিযোগের ইংরেজি কি? কমপ্লেইন। ঠিক আছে কিনা? মন থাকবে। অভিযোগ জিনিসটা কি? অভিযোগ আছে যদি কোনো ব্যক্তি কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে মৌখিক বা লিখিত ভাবে অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কি করে? নালিশ করে, তখন সেটা হচ্ছে অভিযোগ। আর নালিশটা কি? নালিশটা হচ্ছে যদি মৌখিক বা লিখিত ভাবে আপনাকে কি করে, আপনাকে বলা হচ্ছে যে আপনার এই যে অভিযোগ করে, সেটা হচ্ছে নালিশ। তাহলে নালিশের ইংরেজি হচ্ছে কমপ্লেইন, আর অভিযোগের ইংরেজি হচ্ছে চার্জ, নাকি? চার্জের ইংরেজি হচ্ছে আপনার অভিযোগ, আর কমপ্লেইন শব্দের অর্থ হচ্ছে নালিশ। তাহলে নালিশ, নালিশ সাধারণত আহ আপনার কোথায় করা হয়? নালিশ সাধারণত হচ্ছে আপনার এই কোর্টে করা হয়, কিন্তু অভিযোগ সাধারণত থানায়ও কিন্তু করা হয়ে থাকে। নালিশের ক্ষেত্রে আদালত তদন্ত দিলে পুলিশ অফিসার তদন্ত করতে পারে, কিন্তু অভিযোগ সাধারণত আদালতের অনুমতি ব্যতীতই পুলিশ অফিসার তদন্ত করে থাকে। নালিশে অপরাধ প্রমাণিত হলে আপনার এই পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হয় না, কিন্তু অভিযোগে অপরাধ প্রমাণিত হলে পুলিশ রিপোর্ট বেসিক্যালি আপনার কি হয়? আপনার অন্তর্ভুক্ত মানে হবে। তার মানে নালিশে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হয় না, কিন্তু অভিযোগে আপনার পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত আপনার হবে।
এই পাঁচটা পার্থক্য কিটা কথি পারে দেই কন দি, কিটা পারে, কারে ধরবো কন, কারে ধরবো কন? এই যে আমি যারা ধরবো সে বলবে। এই যে বলেন, এস এম ইসরাফিল হোসেন, নৌ পুলিশ, আপনি কন কন অভিযোগ আর নালিশ কি বলছেন কন? লাল চিহ্ন কাটেন, লাল চিহ্ন কাটি কথা বলতে হয়, লাল চিহ্ন কাটেন, কাটেন, হ্যাঁ কথা বলেন। স্যার, অভিযোগটা হচ্ছে যেটা সরাসরি থানায় দায়ের করে আর কি, সেটা অভিযোগ। আর নালিশটা হচ্ছে আদালতে দায়ের করতে হবে, এটা ম্যাজিস্ট্রেটের কাছে আর কি। এই একটা প্রধান পার্থক্য স্যার। এরপরে হচ্ছে অভিযোগ আহ, সরাসরি পুলিশ অফিসার তদারকি করতে পারবে আর কি, তদন্ত করতে পারবে। আর নালিশের বিষয়টা হচ্ছে আদালতের অনুমতি নিয়ে বা আদালত থেকে যদি প্রেরণ করে, তাহলে এটা তদন্ত বা ব্যবস্থা নিতে পারবে আর কি। হ্যাঁ ধন্যবাদ, ভালো বলছেন। আর নালিশের ইংরেজি হচ্ছে কমপ্লেন, অভিযোগের কমপ্লেন, ইংরেজি হচ্ছে আপনার চার্জ, ঠিক আছে কিনা? আর নালিশে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে, নয়কারে না, কিন্তু অভিযোগে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে। কি সুন্দর পার্থক্য হয়ে গেল না? তো সুতরাং ইয়া এই যে কি লাগছে মুরব্বীরা শোকন বলছে যে যারা নতুন তাদের হয়তো ভালো লাগতেছে না। এখন ভালো লাগা না লাগা এটা তো আপনি কিছুদিন পরে বুঝবেন। আমি কিন্তু ওই যে অন্য টিচারদের মতো খালি এভাবে পড়াই না। 4 লাখের কতে আপনার ওই যে অ্যাডভোকেট, 4 লাখের ক অ্যাটর্নি জেনারেল, 4 লাখের খ জামিনযোগ্য, জামিনের অযোগ্য, 4 লাখের গ অভিযোগ, ও অন্যান্য লোক বেশিরভাগই কিন্তু এরকমই পড়ায়। আমি একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করি, যেটা পরীক্ষায় যেভাবে আসবে, ঠিক আছে? যারা আমার পুরাতন লোক তারা হয়তো আমার সম্পর্কে আরো ভালো ভালো ধারণা আছে, ঠিক না? আর যারা একেবারেই নতুন জলি মুরব্বি মুরব্বি, হ্যাঁ, নতুন, তাদের হয়তো একটু খারাপ লাগতেছে যে স্যার কিভাবে পড়াচ্ছে, ভাইবা কিভাবে পড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতেছি না। যেভাবে পড়াচ্ছি পড়তে পড়তে দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা এখানে কিন্তু কোট করেন, খুবই গুরুত্বপূর্ণ। নালিশ এবং অভিযোগের পার্থক্যটা কি, এটা কিন্তু পরীক্ষায় আহ পরীক্ষায় কিন্তু আপনার এটা পরীক্ষায় এইভাবে কিন্তু আপনার আসতে পারে। সুতরাং এটাকে আপনাকে আমলে নিয়ে আপনাকে মানে পড়তে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা জানলাম, নালিশ এবং অভিযোগের পার্থক্য। আর একটা পার্থক্য আমরা একটু জানার চেষ্টা করব, জামিনযোগ্য অপরাধ এবং জামিনের অযোগ্য অপরাধের পার্থক্যটা কি, ঠিক আছে কিনা? জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য অপরাধের পার্থক্যটা কি, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে নর্মালি আমরা লিখতে পারি জামিনযোগ্য হচ্ছে কি বন্ধুরা, বেইলেবল অফেন্স, আর জামিনের অযোগ্য হচ্ছে নন বেইলেবল অফেন্স, ঠিক আছে কিনা? জামিনযোগ্য অপরাধে জামিনের ব্যবস্থা থাকে, জামিনের অযোগ্য অপরাধে জামিনের ব্যবস্থা থাকে না, ঠিক আছে? তারপর আছে জামিনযোগ্য অপরাধ যেমন সাধারণ আঘাত, ভয়ভীতি দেখানো ইত্যাদি। জামিনের অযোগ্য অপরাধ খুন, ধর্ষণ ইত্যাদি। তারপরে আছে জামিনযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধানের দ্বিতীয় তফসিলে বর্ণিত আছে। জামিনের অযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধানের দ্বিতীয় তফসিল বা প্রচলিত অন্য আইনে বিধান রয়েছে। এরপরে আছে আপনার জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া আসামির আইনগত অধিকার, আর জামিনের অযোগ্য অপরাধে জামিন পাওয়া আসামির আইনগত অধিকার না। এই যে পাঁচটা পার্থক্য হয়ে গেল। সুতরাং আপনাকে ওই মানে করতে পারে কি, মানে হুট করে একটা ফাউল প্রশ্ন করে দিতে পারে। যেমন এবছর প্রশ্ন আসছিল যে স্পেশাল কি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য লোক আইছে না, হুট করে দিয়ে দিছে। বাট এটা কিন্তু লেখা আমার মনে হয় একেবারেই সহজ, তোমরা যারা জানো যে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার কত 10 ধারা, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার 11 ধারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি নিয়োগ করে, ঠিক আছে কিনা? নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনিক ক্যাডার থেকে নিয়োগ হয়, আর এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাধারণত এই যে যে এটা কি জুডিশিয়াল পরীক্ষা বা নিয়োগের মাধ্যমে এটা নিয়োগ করা হয়ে থাকে। হুম। স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার কি করে, আপনার বা 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 কি বলা হচ্ছে যে আপনার সরাসরি বিচার প্রক্রিয়ায় এরা অংশগ্রহণ করে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আপনার এই যে বিসিএস পরীক্ষার অ্যাডমিনের মাধ্যমে এরা নিয়োগ প্রাপ্ত হয়ে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। হ্যাঁ। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ করা হয়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাংলাদেশ সংবিধানের এরকম কোনো বিধান নাই, বা একসাথে নিয়োগ করা হয় না। এই যে 5-6টা পার্থক্য হয়ে গেল। আমরা যেভাবে পড়াচ্ছি আপনি যদি আগ্রহ থাকেন দেখবেন ইনশাল্লাহ প্রতিটা বিষয় ঝালা ঝালা হয়ে যাবে এবং অনেক ভালো করতে পারবেন। যাও।
তো আর একটা জিনিস চলে যাব, আমলযোগ্য অপরাধ এবং আমলের অযোগ্য অপরাধ, ঠিক আছে কিনা? আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য মামলা। বন্ধুরা, মনে করেন এই যে যে প্রশ্ন এখান থেকে, সরি একটা জিনিস বাদ গেছে, রাষ্ট্রীয় কর্ণিক। সারির একের উমতে রাষ্ট্রীয় কর্ণিক, এই সংজ্ঞাটা আমরা মনে রাখবো এবং এটা টিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় কর্ণিক কি বন্ধুরা? রাষ্ট্রীয় কর্ণিক হচ্ছে যিনি আপনার রাষ্ট্রীয় কর্ণিক প্রদত্ত সম্পাদনের জন্য প্রধান বিচারপতি কর্তৃক বিশেষভাবে নিয়োজিত ব্যক্তিকে রাষ্ট্রীয় কর্ণিক বলা হয়। তাহলে রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এমসিকিউ আসতে পারে। রাষ্ট্রীয় কর্ণিক প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান রাষ্ট্রপতি, নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাকি হচ্ছে আপনার এই যে প্রধান বিচারপতি নিয়োগ করে? তাহলে কে নিয়োগ করে? এমসিকিউ। প্রধান বিচারপতি হচ্ছে আপনার এটা নিয়োগ করে। ঠিক আছে, শোনেন, যেহেতু থানায় গেছি না, মনে করেন অনেক সময় টহল ডিউটি যাব, বসে থাকলাম, বোঝেন নাই, শর্ট টাইমে আমরা এমসিকিউ ওই সময় বসে বসে আলোচনা করবো, সমস্যা নাই। এতে আপনাদের এমসিকিউ গুলো রিভিশন হবে, ঠিক আছে? আমি মনে করেন কোথাও টহল ডিউটি গেছি, রাস্তার পাশে বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি, তো 10 মিনিট আমরা ক্লাসে একটু আলোচনা করলাম, সমস্যা নাই তো, তাই না? দেখবেন এ তো আপনাদের আরো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তাহলে এখানে এমসিকিউ, এখানে 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 আছে আপনার কি বলতেছে? বলতেছে যে এই রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে? দ্রুত বলেন বন্ধুরা। রাষ্ট্রীয় কর্ণিক নিয়োগ করা আছে প্রধান বিচারপতি মহোদয়, এই রাষ্ট্রীয় কর্ণিক বেসিক্যালি তিনি নিয়োগ করে থাকে। আর রাষ্ট্রীয় কর্ণিক সাধারণত কি উদ্দেশ্যে নিয়োগ করা হয় বন্ধুরা বলেন? রাষ্ট্রীয় কর্ণিক নিয়োগ করা হয় হচ্ছে আপনার রাষ্ট্রীয় কার্য সম্পাদনের নিমিত্তে এই রাষ্ট্রীয় কর্ণিক নিয়োগ করে। কয় ধারা? 4 উমতে আপনাকে এই কথা বলতেছে। তাহলে আমরা আবার যাই পিছনে। 4 কতে অ্যাডভোকেট, 4 ক অ্যাটর্নি জেনারেল, 4 খ জামিনযোগ্য জামিনের অযোগ্য, 4 গ অভিযোগ, আর 4 জ হচ্ছে নালিশ, আর 4 উম হচ্ছে রাষ্ট্রীয় কর্ণিক। কি ক্লিয়ার? বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে? রাষ্ট্রীয় কর্ণিক। এখন যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে 4 স। কোন স? সাসা লিখতে যে স লাগে, এই সতে আপনাকে আলোচনা করছে যে আপনার এই কি বলছে? বলতেছে আমলযোগ্য অপরাধ ও আমলযোগ্য মামলা। এইটা আপনাকে একটু ভালো করে ডিটেল জানতে হবে। উপরে যতগুলো যা পড়াইছি তার মধ্যেই অভিযোগ এবং নালিশ, অভিযোগ এবং নালিশ এটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই 4 ধারার মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে এই 4 আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য মামলা, এটা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ রাখতে হবে। এটা পরীক্ষায় কিন্তু আসবে, পরীক্ষা আসবে যে আমলযোগ্য মামলার খবর বলতে কি বোঝায়, বা আমলযোগ্য মামলা কি, আমলযোগ্য মামলা তদন্তে পুলিশের ভূমিকা কি, আমলযোগ্য অপরাধ কি, আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া ব্যাখ্যা করো, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্ব কর্তব্য কি। কেডা কথি পারে কন্দি? কেডা কবে? এই যে নাজমুল ইসলাম, আপনি কন্দি। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের সিআরপিসিতে ভূমিকা কত থেকে কত ধারা? কে পারে বলেন? বলেন, পারেন না? সবাই কি মুরব্বী নাকি? মুরব্বী মানে নতুন, বোঝেন নাই? কমেন্ট করা যায় না নাকি? এই যে এই এএসআই মামুন বলছে ডিএমপি, আপনি 5 মিনিট দাঁড়াই থাকেন, 5 মিনিট দাঁড়াই থাকেন। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা 154, 5 মিনিট দাঁড়াই থাকেন আপনি। 5 মিনিট দাঁড়াই থাকা যাবে না, এএসআই বুঝলেন না? পরীক্ষা দিবানি একসাথে, তাহলে তো লজ্জার বিষয় না? এটা মজা করলাম। 149 থেকে 153 কথা বোঝেন নাই? 149 থেকে 153 হচ্ছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা। তাহলে প্রশ্ন আসে যে আমলযোগ্য অপরাধ কি, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা কি? তাহলে আমলযোগ্য অপরাধ কি? এটা হচ্ছে 4 স। এটা কিন্তু 149 লিখলে হবে না। আর পরবর্তী অংশের উত্তর হচ্ছে 149 থেকে 153। কথা ক্লিয়ার ভাই ইনশাল্লাহ? আচ্ছা, এর এরপরে প্রশ্ন এখান থেকে আসবে যে আমলযোগ্য মামলা কি, আমলযোগ্য মামলা কি, এটাও 4 স। তবে আমলযোগ্য মামলা লেখার ক্ষেত্রে, ঠিক আছে, সরি বলার কিছু নাই ভাই, এটা আমি একটু মজা করি। আর বেসিক্যালি আমি কেমন লোক এটা যারা আমার কাছে আগে 3 বছর ধরে পড়েন বা আমার কাছে তারা জানে না, একটু আমি কোনো কথা সিরিয়াস বলি না, কিন্তু পড়ার বিষয়ে সিরিয়াস বলি। কিন্তু কেউ যদি আমার কথায় কোনো সময় লজ্জা পাবেন না বা কষ্ট পাবেন না, বা কাউকে লজ্জা দেওয়ার জন্য আমি বলি না, ঠিক আছে? তাহলে এই আমলযোগ্য মামলার খবর কি, এইটা যখন পরীক্ষায় আসবে তখন গেসান করে আপনাকে 4 স, 154 ধারা দেয়া লাগবে। কেন দেয়া লাগবে? যে আমলযোগ্য মামলার খবর যখন থানায় আসে তখন থানার ওসি উক্ত সংবাদটি রেকর্ড করতে তিনি কিন্তু বাধ্য থাকবে। এটা থানার ওসির দায়িত্ব এবং কর্তব্য। এবং এখানে সংবাদদাতা বা মামলার বাদী এবং লিপিবদ্ধকারী অফিসারের
স্বাক্ষর আবশ্যকতা রয়েছে। যদি সে স্বাক্ষর না করে, একটা নোট দেব যে মামলার বাদী সে কিন্তু 180 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। কেন কোন 80? এটা হচ্ছে দণ্ডবিধির 180 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে 180 কি জন্য হবে? 180 হচ্ছে মানে ওই বিবৃতি, যে বিবৃতি নিজের, যেখানে তিনি স্বাক্ষর করতে বাধ্য। একজন বলছে যে ক্লাসে এত লোক কম কে? আরে ভাই, বছরের কেবল প্রথম শুরু, তারপরে তো অনেকে অ্যাড হয়েছে, অনেকে পড়তেছে, ঠিক আছে না? হ্যাঁ, অনেকের কাছে একটু খারাপ যে আমরা ক্লাস নিছি একবারে 1800-1900 লোকের, এখন হলো মাত্র কত, 236, তাই না? কেমন যেন লাগে। এই 236 জন ক্লাসে অ্যাড হতে হলো কেন? 1 সেকেন্ড, 1 সেকেন্ড না, 5 সেকেন্ডের মধ্যে 236 জন হইতো। ইনশাল্লাহ এবছরও হবে। আর এবছর না হলেও কোনো সমস্যা নাই, কারণ বেশি স্টুডেন্ট আছে, বেশি প্যারা, কথা বলেন নাই? আমার এটা নিজের পরীক্ষা, তাছাড়া থানায় আসছি। অনেকের হয়তো আমি মন মতো হতে পারবো না। ক্লাস নিবানি রাত 9টায়, আবার নিবানি সন্ধ্যা 6টায়, আবার যেদিনকে একটু সময় পাবানি মনে করেন যে সকালও 7টার সময় ক্লাসটা নিয়ে নিলাম। তাহলে এটা হয়তো অনেকে আমাকে ভালো নাও বাসতে পারে। যারা ভালোবাসবেন না তারা আসসালাম আলাইকুম, সমস্যা নাই। যেটা আমার নিজের পরীক্ষা, এত আমার বেশি লোক নিয়ে পড়াবো এরকম কোনো আগ্রহ নাই। যার আগ্রহ থাকবে সে আমার কাছে এমনিই পড়বে না, এমনিই টাকা দিবেন, ঠিক আছে? এত বিজ্ঞাপনের কিছু নাই। ওই যে একটা কথা বলে না যে সিনেমা মনের কইতে লাগে না, সুতরাং আমরা যারা চেনেন তারা এমনি আমার কাছে থাকবেন, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? আল্লাহ ভরসা। যখন ক্লাস মিস হবে বা আপনি কাছে থাকতে পারতেছেন না, ভিডিওটা তখন দেখে নেবেন, এতেই উপকার হবে ইনশাল্লাহ। কি ইসরাফিল, কি কও? হ্যাঁ, ইসরাফিল ভালো করবা ইনশাল্লাহ। 5 মার্ক আছে না, যারা নায়ক উস্তাদরা আছে ভালো করবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে এখানে এই যে আমলযোগ্য অপরাধ, তাহলে তুমি এটা কিভাবে লিখবা? আমলযোগ্য অপরাধ বলতেছে যে, আমলযোগ্য অপরাধ বলতে সাধারণত কগনিজেবল অফেন্স কে বোঝায় বা বড় ধরনের অপরাধকে বোঝায়। যে সকল অপরাধ করলে পুলিশ অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকেই আমলযোগ্য অপরাধ করে বলে। যেমন কি দেবো ভাই? যেমন আমরা দিতে পারি আছে যেমন চুরি, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ ইত্যাদি আমলযোগ্য অপরাধ। আমরা একটা নোট দেব যে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে, বা আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আপনার আসলে সেখানে বলতেছে যে অবশ্যই পুলিশ অফিসার এটা রেকর্ড করতে বাধ্য থাকবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। কি সুন্দর একটা নোট হয়ে গেল না? এমন কথা হচ্ছে, এই নোটটা কি আমি যা করছি তুমি তাই লিখবা? না, তোমার তাই লেখার দরকার নাই। তুমি আমলযোগ্য অপরাধের উপর ভিত্তি করে তোমার মাথায় যা আসে দুই দুই লাইন লিখে দেবা নোটে। এই হিসাবে নোট টোট লেখছিলে এবছর নাকি? 2 লাইন নোট লিখে দেবা, দেখবা তুমি 10-এর ভিতরে সিরিয়াল চলে আইছে। এই নোটটা হচ্ছে একটা লেখার খাতার ফোকাস, অর্থাৎ খাতাকে সৌন্দর্য মণ্ডিত করে নাকি? বাংলা কি হয়েছে আমার? সৌন্দর্য বৃদ্ধি করে এই খাতার, সুতরাং এই নোটগুলো দেওয়া লাগবে। তাহলে আমলযোগ্য অপরাধ শিখে গেলাম। আর আমলযোগ্য মামলাটা কি? আমলযোগ্য মামলাটা হচ্ছে ওই একই কথা, অর্থাৎ যে সকল অপরাধের ভিত্তিতে থানায় সরাসরি মামলা হয়, হ্যাঁ, বা বড় ধরনের অপরাধ, এই ধরনের অপরাধের ভিত্তিতে যে মামলাগুলো হয়ে থাকে তাকেই সাধারণত আমলযোগ্য মামলা বলা হয়ে থাকে। আর আমলযোগ্য মামলার সংবাদ যখন থানায় আসবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা রেকর্ড করতে বাধ্য থাকবে, সংবাদদাতা স্বাক্ষর নিবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তারা কি দেবেন? যারা দেবেন এই সারি রেখে মারবেন, কমা দেবেন, 154 দেবেন, পিআরবি 243 বিধি দেবেন। মন থাকবে না ভাই? তাহলে যদি এখন টিকা আসে তাহলে লিখতে পারবেন না যে আমলযোগ্য অপরাধ কি বা আমলযোগ্য মামলা কি? আমলযোগ্য এখন যদি প্রশ্ন আসে আমলযোগ্য মামলার খবর কি, তাহলে তাহলে যারা কি দেবেন? এই কন কন কি দ্বারা দেবেন? আমলযোগ্য মামলার খবর যদি টিকা আসে কি দেবেন বা সংজ্ঞা কি দেবেন কন? হ্যাঁ, বলেন। আমলযোগ্য মামলা, এই যে ইসরাফিল, থ্যাংক ইউ, 154, ধন্যবাদ। আমলযোগ্য মামলার খবর যখন আসবে তখন 154টা আগে দিতে হবে, বা চারি রেখে দিয়ে কমা দিয়ে 154 দেবেন। 154টা কেন? 154তে বলতেছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য মামলার খবর বা অপরাধের সংবাদ যখন থানায় আসবে তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত সংবাদটি আপনার রেকর্ড করতে বাধ্য থাকবে এবং সংবাদদাতা স্বাক্ষর নিবে এবং যথাযথ আইনগত ব্যবস্থা থানার ওসি গ্রহণ করবে, ঠিক আছে কিনা? তারা দেবেন 4 দেবেন, কমা দেবেন, 154 দেবেন, পিআরবি 243 বিধি দেবেন, উত্তর শেষ। ঠিক আছে? এখন এইখান থেকে সেম আর একটা জিনিস আমরা শিখবো, 4 চলে যাব 4 তে। কোথায় চলে যাব ভাই? 4 অর্থাৎ ঢাকা লিখতে যে লাগে, ঢাকা তো বলেন ঢাক ঢোল, এই ঢাক ঢোল, এই ঢাকা ঢাকা লিখতে যে লাগে,
এই ঢাকা লিখতে যে ড লাগে, এই ডতে আমরা আমলের অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স বা আমলের অযোগ্য মামলা বা আমলের অযোগ্য মামলার খবর, এই আমলের অযোগ্য মামলার খবর সিআরপিসি কত কেটা করতে পারে কন? ইসাবিল বলো কত? 100। এই সব কি মুরব্বি নাকি? আমি তো বুঝা আপনাদের এই যে এক ব্যাক কল দিচ্ছে। এই শোনেন, আমি একটা কথা কই সিরিয়াস ভাবে, যারা আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্ট না, আমি তো আপনাদের বন্ধু বা ভাই, বড় ভাই, ছোট ভাই, যাই ভাই, আমি কখনো ওই শিক্ষক দাবি করি না যে আমাকে স্যার বলে সম্বোধন করা লাগবে, এগুলো কিছুই না। ভাই বলে ডাকবেন, কোনো সমস্যা নাই। একটা জিনিস মনে রাখবেন, যখন ক্লাস টাইমে আপনি ক্লাসে ঢুকতে পারতেছেন না, ক্লাসে না ঢুকতে পারলেও কোনো সমস্যা নাই, আপনি ভিডিও দেখতে পারবেন, কিন্তু কল করে আমাকে ডিস্টার্ব করবেন না যে ভাই বারবার এই যে কল কাটিয়ে দেয় আবার কল দেয়, এরকম করবেন না কেউ। এটা মনে রাখবেন, মন থাকবে এটা, যতদিন আমার কাছে পড়বেন এটা মনে রাখবেন যে ক্লাসে যদি না ঢুকতে পারি, স্যারকে কল দেব না, ভাইকে কল দেব না, কল দিলে ডিস্টার্ব হয়। আচ্ছা, তো এই যে আমলের 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 অযোগ্য, আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য মামলা এবং আমলের অযোগ্য মামলার খবর, এই শাবনূর নায়িকা, ভালো করে শোনেন আপনি, র্যাংটা দরকার তাই না? চেহারাটা সুন্দর, র্যাংটা আগে দরকার তাহলে ইনশাল্লাহ। তাহলে আমলের অযোগ্য অপরাধ আছে নন কগনিজেবল অফেন্স, যেখানে বলতেছে যে সকল অপরাধের জন্য পুলিশ কি করতে পারে না, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, অর্থাৎ বিনা গ্রেপ্তার করতে গেলে আদালতের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। ক্লিয়ার ভাই? এখানে বেসিক্যালি আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমলের অযোগ্য অপরাধ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার যে, যেমন আপনার এই যে কিল ঘুষি দিতে পারেন, ভয় ভীতি দিতে পারেন, বা সামান্য আঘাত দিতে পারেন, এগুলো হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। বা ভীতি প্রদর্শন দিতে পারেন, হুমকি প্রদর্শন দিতে পারেন, এগুলো হচ্ছে বেসিক্যালি আমলের অযোগ্য অপরাধ। আর হ্যাঁ, ধন্যবাদ। এই যে রাজীব নোয়াখালী, নোয়াখালী রাজীব বলছে 506, 506 দিতে পারেন, 323 দিতে পারেন, ঠিক আছে কিনা? এখান থেকে কিন্তু আরো প্রশ্ন পরীক্ষায় আসে। কিরকম প্রশ্ন আসে মনে করেন, এই কথা কইও না ভাই, ওই যে একটা গান আছে না, কথা যদি না কও বন্ধু ফোন দিও না, নাকি যেন একটা কথা আছে, কথা কইও না। তো এই যে প্রশ্ন আসবে যে আমাদের অযোগ্য অপরাধ বলতে কি বোঝায়, ঠিক আছে? মার্ক হলো 2। আর একটা প্রশ্ন আসবে যে শাবনূর এবং হচ্ছে আকাশ একই বাসায় আছে, দুজনের মাঝে কি হলো, কথা কাটাকাটি হলো, এক পর্যায়ে শাবনূর আকাশকে কি দিল, হুমকি দিল যে সে তাকে দেখে নিবে, প্রাণনাশের হুমকি দিল। এরই পরিপ্রেক্ষিতে জীবনের মানে মানে ভয়ে আকাশ মনে করেন মোহাম্মদপুর মাগুরা জেলা শ্রীপুর থানায় যায় একটি সাধারণ ডায়েরি করলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের ওসি স্যারের নাম হচ্ছে ইদ্রিস স্যার। স্যারের সাথে তো এখন দেখা হয়নি, তাই ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ ভরসা। আল্লাহ কবুল করে নেয়, স্যারও যেন আমার কবুল করে নেয়, তাই না? আচ্ছা, তাহলে ইদ্রিস স্যার এএসআই কারা দিল, মনে করেন এএসআই সোহাগকে দিল যে উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাহলে এই আকাশের কাজ কি, বা এই এএসআই সোহাগের কাজ কি, ব্যাখ্যা করো। তাহলে এটা কিন্তু জিডি তদন্ত। আমার কথা কি বুঝছেন? প্রশ্ন এরকম পেঁচাবে, বাট পেঁচালি ভয় পাই তো লাভ নাই, কিন্তু এটা জিডি তদন্ত। জিডি তদন্ত কি করবেন, প্রথমেই আপনি লিখবেন যে আপনি এএসআই সোহাগ প্রথমে জিডিটি আপনার নামে বুঝে নেবেন, ঠিক আছে কিনা? তারা কি দেবেন, তারা দেবেন পুলিশ আইনের 23 ধারা পিআরবি 118। পরবর্তীতে উক্ত বিষয়টি মানে তদন্তের জন্য আপনাকে হচ্ছে আপনার এই যে ইয়া করবেন, আরে এই আদালতে হচ্ছে আপনি আবেদন করবেন। কে করবে? সোহাগ করবে। সোহাগ আদালতে আবেদন করার পরে যদি অনুমতি দেয়, এএসআই সোহাগ তদন্ত করবে। তদন্ত করার পরে কি করবে, সে হচ্ছে ঘটনাস্থলে যাবে। ঘটনাস্থলে কি করবে, উপস্থিত সাক্ষীদের প্রত্যক্ষ জবানবন্দি দেবে, সিআরপিসি 160, ঠিক আছে? এরপরে যদি কোনো আলামত পায়, সেগুলো হচ্ছে 103-2 পিআরবি 280-তে জব্দ করবে। তারপরে কি করবে, এরপরে যদি অন্য কোনো বস্তুগত সাক্ষ্য থাকে সেগুলো সে সংরক্ষণ করবে। বস্তুগত সাক্ষ্য সংরক্ষণ ধারা জানেন তো? ধারা হচ্ছে সাক্ষ্য আইনের 3 ধারা, এই মন থাকবে নাকি? সাক্ষ্য আইনের 3 ধারা। এরপরে থানায় ফিরে আসবে। থানায় ফিরে আসে পরে যদি ঘটনার সত্যতা পায়, সেই ক্ষেত্রে আপনার আদালতে একটি নন এফআইআর প্রসিকিউশন দাখিল করবে। তবে আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। তারা কি দেবেন, 155-3 পিআরবি 254-268। এরপরে এসআই সব কি করবে, যদি সত্যতা না পায় তখন কি করবে, তখন পুলিশ আইনের 24 পিআরবি 213 বিধি অনুযায়ী আপনাকে হচ্ছে একটা পুলিশ প্রতিবেদন দাখিল করে দেবে। হ্যাঁ, যে এটা ঘটনা ঘটছিল, এটা মানে কোন ঘটনা ঘটে নাই এরকম কোনো সত্যতা পাইনি, একটা প্রতিবেদন দাখিল করে দেবে। পরবর্তী আদালত যা করবে তা করবেই, ঠিক আছে কিনা? থানায় যেহেতু আসছে, এগুলো শিখবানি ইনশাল্লাহ, নাকি? আল্লাহ ভরসা। তাহলে এই হলো কাজ।
তাহলে প্রশ্ন এখান থেকে এরকম আসবে। অথবা দেখেন এখান থেকে লেজ লাগানো প্রশ্ন এরকম আসতে পারে যে অধর্তব্য অপরাধ বলতে কি বোঝায়, অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবছর আসছে না পরীক্ষায়, এই আসছে না? অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া হচ্ছে 155 1 2 3, দেখছেন? এই সাইফুল হচ্ছে ব্যাক করল, এই বেচারা খালি ফোন দিচ্ছে আমার, আমি কইছি আমি ফোন, শোনেন, ম্যানার, ম্যানার তো বোঝেন, কোনো কাউকে যদি ফোন দেন, সে যে র্যাঙ্গেরই হোক সমস্যা নাই, কেউ যদি ফোন কাটিয়ে দেয় তারে কমসে কম আধা ঘন্টার আগে আর 1 ঘন্টার আগে ফোন দেবেন না, এটাই হচ্ছে নিয়ম। ওই লোক যারা ফোন করছে এই আবার ফোন দেয়, দেখছেন? আর ওই লোক যদি ভদ্রলোক হয়, কোন লোক যারা আপনি ফোন দিয়েছেন, ফোনটা আপনার কাটিয়ে দিয়েছে, সে ফ্রি হয়ে আপনাকে সে ফোন দেবে, এটাই হচ্ছে ম্যানার। কি শাবনুর, তাই না? এটা হচ্ছে নিয়ম। কিন্তু কাটিয়ে দেওয়ার পরে কখনো ফোন দেবেন না। এটা বাসায় কলিং বেল টিপবেন, যাইয়ে কমসে কম একবার কলিং বেল দিয়ে 2 3 মিনিট ওয়েট করবেন যে ভিতরে লোক আছে কিনা, আসতেছে কিনা। আমরা যাই তো গেছাং গেছাং খালি মারতেই থেকে, তাড়াতাড়ি দরজা খোল, এটা করা যাবে না। এটা হচ্ছে ম্যানার, এগুলো শিখতে হবে। এগুলো কিন্তু কোথাও বইতে লেখা থাকে না, এটা নিজের ফ্যামিলির শিক্ষা বা পারিপার্শ্বিক অবস্থা জানতে হয়, এটা যাও আর কি। তাহলে বন্ধুরা এখান থেকে দেখেন, এই যে আমলের অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এবং এবছরও কিন্তু আপনার এটা 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 আপনাকে আসার মতো বা আসতে পারে। আমি আপনাদের কিন্তু একটা নসিহত দিছি, প্রতিদিন 5 মিনিট করে লিখবেন, প্রয়োজনে আমার সোনার বাংলা আপনি লিখবেন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? এটা প্রতিদিন 5 মিনিট করে লেখার চেষ্টা করবেন। সবাই 5 দিস্তা খাতা কিনেন, ঠিক আছে? 5 দিস্তা খাতা কিনে ছোট ছোট খাতাগুলো লেখার অভ্যাস করতে হবে। আর আমরা কিছুদিন পরেই লেখার প্রতি গুরুত্ব দেবো, অত কিছুদিন পড়াই, তারপরে লেখার, হয়তো 15 20 দিন পরে লেখার প্রতি আরো যোগবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেটা কি? সেটা হচ্ছে, সেটা বন্ধুরা সেটা হচ্ছে যে আপনার আমলের অযোগ্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্য আমার মনে হয় সবাই পারবে। আমি একটু জিজ্ঞেস করি, কিরা পারে এনে, কারে কব আমি, কন? এই যে এই লোক কবে, কিটা কবে দেই? যে যে নতুন, একেবারেই নতুন মুরব্বী, সে একটু আমারে কোক দি দেই, আমলযোগ্য এবং আমলযোগ্য অপরাধের 5টা পার্থক্য সে কোক দেই। এখানে নতুন, অন্য টিচারের কাছে আগে পড়ছে, আমার এখানে নতুন আইসে, দেই সে কোক দি দেই। কে বলবে? একেবারে নতুন যে, বলেন, পারবেন না? এই পারবেন না? একেবারে নতুন কোন লোক পারবেন না আমলযোগ্য আমাদের অযোগ্য অপরাধের পার্থক্য? কি রে ভাই, কারে কব? এই যে রায়হান খান, আপনি কন। রায়হান, রায়হান আমার ব্যাটসম্যান আছে বুঝছেন, বরিশাল বাড়ি, এ খালি পিস পিস করে, বুঝলেন না? কার কার পিস পিস করে তো বুঝতে পারছেন। এই রায়হান বলেন, রায়হান বলেন, রায়হান খান আপনি কন, লাল চিহ্ন কাটেন, স্যার একটু কন। জড়তা আছে, নতুন তো, একবারে নতুন আমি আর কি, আগেও কারো ক্লাস চাকরি করি কত নাই। বছর আপনার? চাকরি স্যার 6 বছর চলে। তো এগুলো তো পারা দরকার ছিল, এটা বললে হয়তো বিশ্বাস করবেন না। আমি 4 বছর যখন চাকরি, তখন থেকে আইন পড়া শুরু করি, বুঝছেন? এখন কতি পারেন যে তাহলে আপনার র্যাঙ্ক লাগতে হতে দেরি হয়েছে কিসের জন্য? এখন কপালে দেরি ছিল, দেরি। আমি ডিএমপি তে 200 সিরিয়ালে ছিলাম, এসবি তে এসে 40 42 সিরিয়াল ছিলাম, তাও আমার হয় নাই। তারপরে আলহামদুলিল্লাহ তো ভালো রেজাল্ট করছে, দেখছেনই আপনারা, তাই না? বা শুনছেন? যাই হোক, এটা র্যাঙ্কটা অনেক কপালের বিষয় আছে, এটা আপনাকে পড়তে হবে, বেশি বেশি পড়লে মন থাকবে। আচ্ছা, তাহলে আমি আর একটা জিজ্ঞেস করি, কে পারবে দেখি? এই যে এটা কাও, জাহাঙ্গীর ইন সার্ভিস দিনাজপুর, তুমি কও, জাহাঙ্গীর কও। জাহাঙ্গীর ভাই, আপনি বলেন। পারবেন না? এটা কি বলেন ভাই? স্যার পারবো, কিন্তু এই মুহূর্তে আমি একটু ক্লান্ত, ট্রেনে কেবল ইয়া করে আসলাম। আচ্ছা, ওই যে এই এএসআই ডিটিএস আতাউর আছে, বলেন, ঢাকা আতাউর থেকে আপনি ডিটিএস বলেন, আছে। আপনি বলেন, আতাউর বলেন। লাল চিহ্ন কাটেন, লাল চিহ্ন কেটে কথা বলেন। আরে ভাই, লাল চিহ্ন কেটে কথা বলতে হয়, এটা বোঝেন না? তাহলে কেমনে ভাই? আরে না, হ্যাঁ বলেন, আপনি বলেন, আমলযোগ্য আমল অযোগ্যতার 5টা পার্থক্য বলেন, বলেন বলেন। কোন জেলায় আছেন? আমি শরীয়তপুর জেলায় আছি। ভাই আমি ও, শরীয়তপুর ঢাকা জেলায় রেঞ্জ, আছি। বলেন, আপনি বলেন, 5টা পার্থক্য বলেন, হ্যাঁ বলেন, বলেন। আমলযোগ্য আমলযোগ্য অপরাধে, যে অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, আমলের অযোগ্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। হ্যাঁ, আর ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে
যে অপরাধগুলো আমলযোগ্য দেখানো হয়েছে সেগুলো আমলযোগ্য অপরাধ, যেগুলো আমলের অযোগ্য দেখানো হয়েছে সেগুলো আমলের অযোগ্য অপরাধ। আচ্ছা। আর তারপরে আর এক কথা বলা যায় যে ছোট 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 অপরাধগুলো আমলের অযোগ্য অপরাধ, যেরকম হয়েছে মানে পেনাল কোডে 427, 506, 323 এগুলোই আবার আমলের হয়েছে আমলযোগ্য অপরাধ বাড়ি বড়। কোয়ানে ফরিদপুর নাকি? ভাই আপনার কাছাকাছি যশোর। যশোর, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমি 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 পার্থক্যটা আমি আবার বলছি, আশা করি ক্লাসে এটা মুখস্থ হয়ে যাবে। প্রথমে আমরা লিখবো আমলযোগ্য, আমলের অযোগ্য, তাই না? আমলযোগ্য হচ্ছে কগনিজেবল অফেন্স, আমলের অযোগ্য হচ্ছে নন কগনিজেবল অফেন্স। ক্লিয়ার? আমলযোগ্য অপরাধ হচ্ছে যে সকল অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, আর আমলের অযোগ্য অপরাধ হচ্ছে যে সকল অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। আমলযোগ্য অপরাধ পুলিশ সরাসরি তদন্ত করতে পারে, আমলের অযোগ্য অপরাধ পুলিশ সরাসরি তদন্ত করতে পারে না। আমলযোগ্য অপরাধ হচ্ছে যেমন ধর্ষণ, ডাকাতি, হ্যাঁ আমলযোগ্য অপরাধ। যেমন সাধারণ আঘাত, ভীতি প্রদর্শন আমলের অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধে থানায় সরাসরি মামলা হয়, আমলের অযোগ্য অপরাধে থানায় কি হয়, জেনারেল ডায়েরি বা জিডি হয়ে থাকে নাকি? হ্যাঁ, আমলযোগ্য অপরাধ 4 × 154 PRB 243, আর আমলের অযোগ্য অপরাধ আছে 4 ঢাকার ড কমা আছে 155 PRB 254 268। কি সুন্দর না? তাহলে এই 6টা পার্থক্য যদি আপনি লিখে দেন, 5-এর ভিতরে আপনি 4 4.5 পেয়ে যাবেন। ক্লিয়ার? আজকে তাহলে আমরা কোন কোন বিষয়গুলো ফোকাস দিলাম? এই যে বিভিন্ন গাল গপ্প করলাম, মাত্র দুটো জিনিস এখানে গুরুত্বপূর্ণ, আর কোনো কিছুই এত গুরুত্বপূর্ণ না। সেটা হচ্ছে এই আমলযোগ্য, আমলের অযোগ্য, আর একটা হচ্ছে জামিনযোগ্য, জামিনের অযোগ্য, আর একটা হচ্ছে অভিযোগ এবং নালিশ। এই 3টা জিনিস দিয়ে ভালো করে জানতে বুঝতে পারছে, পরীক্ষায় প্রশ্ন আসলে এর ভিতরই আপনার আসবে। কিরকম আসবে? যেটা বললাম যে নালিশ অভিযোগের পার্থক্য লেখো, আমলযোগ্য আমলের অযোগ্য অপরাধের পার্থক্য লেখো, বা এই দুটো কাকে বলে সংজ্ঞা লেখো, বা ওই যে আপনার ওই যে আহ জামিনযোগ্য জামিনের অযোগ্য অপরাধের পার্থক্য লেখো। হ্যাঁ, এই যে নাজমুল ভাই কথা বুঝতেছেন, স্যান্ডো গেঞ্জি গাইতেছেন, বুঝতেছেন না এই কথা? আচ্ছা, তাহলে আশা করি আমার কথা এখানে পুরোদমে ক্লিয়ার। এই ধরনের প্রশ্ন পরীক্ষা এভাবেই আপনার আসবে। তাহলে আমরা একটু ভালো করে জানি আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা এই সামারাইজ করি ভাই। আজকে আমরা জানলাম হচ্ছে কার্যবিধি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। এই আইনে আপনার 565টা ধারা আছে। এই আইন 1898 সালের 1 জুলাই সমগ্র বাংলাদেশে আপনার কার্যকর করা হয়। যদিও 565টা ধারা রয়েছে, আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য সর্বোচ্চ আমরা কয়টা কয়টা ধারা পড়বো, 120টা ধারা পড়বো, এর বেশি ধারা পড়বো না। ঠিক আছে কিনা? প্রশ্ন এর ভিতরে আসবে। বেশি পড়ি তো লাভ না, বেশি পড়লে যেহেতু আমার নিজের পরীক্ষা, তার লস হলে তো আমার হইবে না, তাই না? এই জন্য যা আসবে আমরা তাই পড়বো ইনশাল্লাহ। অন্যদের মতো খালি গরু ছাগলের মতো বেশি পড়লে কোনো ভালো রেজাল্ট হয় না। বুঝিয়ে শুনে আপনাকে জানতে হবে। এটা অনেক, টি শার্ট অনেক সুন্দর। মির জুয়েল বলছে থ্যাংক ইউ। টি শার্ট সুন্দর, অনেক টাকা দাম, আমি তো অনেক বড় লোক, বুঝলেন নি? টি শার্টটা এমনি ভালো, ধন্যবাদ। আমাকে পাম দিয়েছে আর কি, আমি খুশি হয়েছি। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস বলতে হবে যে এই সংজ্ঞাগুলোর মধ্যে আপনাকে যেটা জানতে হবে যে 4 কতে বলতেছে হচ্ছে আপনার অ্যাডভোকেট, 4 কতে বলতেছে অ্যাটর্নি জেনারেল, 4 খতে আমরা শিখলাম জামিনযোগ্য জামিনের অযোগ্য, 4 গতে শিখলাম হচ্ছে আপনার অভিযোগ, আর জাহাজ লিখতে যে জ লাগে এই জতে শিখলাম হচ্ছে আমরা নালিশ। তবে আমার কাছে মনে হচ্ছে এই সামনে বছর মানে এই যে 25 সালে আমাদের পরীক্ষার সময় নালিশ অভিযোগের পার্থক্য অথবা তদন্ত অনুসন্ধানের পার্থক্য পরীক্ষায় আসবে না। ঠিক আছে? এই যে বছরের প্রথমে একটা কথা বলে রাখলাম, এটা লিখে রাখেন, দেখবেন আমি আমার স্টুডেন্টদের পুরো 1 বছর ধরে কইছি যে এইটা এইটা পরীক্ষা আসবে, না আসলে ওইটা কোনো পরীক্ষাই না। আলহামদুলিল্লাহ সেইগুলোই আসছে। ঠিক আছে? তা আমি বছরের প্রথমে জিনিসটা বলে রাখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, আমার নেতৃত্ব দরকার নাই ভাই, খুব বিপদে আছে, থানার চাকরি আমার পছন্দ না। ঠিক আছে? যাই হোক, রিজিকে আছে, এখানে আসছি, দোয়া করবেন। সবার সাথে যোগাযোগ আছেই। আমি কেমন লোক তো জানেন ভাই, নিরীহ বাঙালি। ঠিক আছে? তাহলে এই এই দুটো জিনিস আজকে মুখস্থ করে ফেলবেন যে নালিশ অভিযোগের পার্থক্য, তদন্ত অনুসন্ধান তো পড়াই নেই, তারপরে দেখবেন ইম্পর্টেন্ট। আর আমলযোগ্য আমলের অযোগ্য অপরাধ, এই দুটো পার্থক্য ইম্পর্টেন্ট, বাট পরীক্ষা আসবে না। আসলে মানে যত নর্মাল স্টুডেন্ট আছে সবাই পারবে। পার্থক্য সবসময় আমাদেরকে একটু ফোকাস করতে হবে, যেটা একটু কঠিন বা একটু মানে আনকমন, এই পার্থক্য গুলো আসে। যেমন দণ্ডবিধির মনুষ্যহরণ, অপহরণ, সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য, হ্যাঁ,
কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এই পার্থক্যগুলো নর্মালি পরীক্ষা আসে, বাট সচরাচর ওই চুরি ডাকাতির পার্থক্য পরীক্ষা আসবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? চারের একের কতে অ্যাডভোকেট। অ্যাডভোকেট কয় প্রকার ভাই, জোরে বলেন। অ্যাডভোকেট 3 প্রকার। চারের একের কয়ের কতে কি শিখলাম? চারের কয়ে অ্যাটর্নি জেনারেল। চারের একের খতে কি শিখলাম? জামিনযোগ্য, জামিনের অযোগ্য। চারের একের গতে কি শিখলাম? অভিযোগ। অভিযোগের ইংরেজি কি ভাই? এমসিকিউ। অভিযোগের ইংরেজি হচ্ছে আপনার চার্জ। অভিযোগ কোথায় করা যায়? থানা, ম্যাজিস্ট্রেট সব জায়গায় করা যায়। অভিযোগে কোন রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে না? থাকে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে। নালিশে কোন রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে না? পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে না। এরপরে হচ্ছে আমরা আরো শিখলাম হচ্ছে জামিনযোগ্য অপরাধ কত, আমলযোগ্য অপরাধ কত, চারির একের ছ। আমলের অযোগ্য অপরাধ কত, চারির একের ড। আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে রাষ্ট্রীয় কর্ণিক, চারির একের ও। এই রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে ভাই? রাষ্ট্রীয় কর্ণিক নিয়োগ করে হচ্ছে আপনার এই যে প্রধান বিচারপতি মহোদয় রাষ্ট্রীয় কর্ণিক নিয়োগ করে। বেশি পড়া যাবে না, অল্প অল্প সামনে দেখাবো। এখন যে ধারাগুলো আমি পড়লাম, এই ধারাগুলোর ভিতরে প্রতিদিন নিয়ম হচ্ছে ক্লাস শেষে আমি 5 মিনিট এমসিকিউ জিজ্ঞাসা করব। যে পারবা না সে 5 মিনিট দাঁড়ায় থাকবা, রাতের খাবার তার বন্ধু। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবো আমি হচ্ছে হ্যাঁ, প্রথম প্রশ্ন আমি জিজ্ঞেস করব, এই যে শুধু যারা জিজ্ঞেস করবে সেই কমেন্ট করবে। এই যে রাশিদুল, রাশিদুল কমেন্ট করবে শুধু। হ্যাঁ, আপনি মানে কোর্টে চাকরি করেন মনে হয় নাকি? বিশাল পিছন তো বিশাল র্যাক লাগাই রাখছেন। এই এমসিকিউ ক্লাস থেকে দয়া করে 1 বছর কেউ বের হয়ে যাবেন না। এমসিকিউ লাস্টের 5 মিনিট প্রতিটা ক্লাসের এমসিকিউ থাকবে। এই এমসিকিউ গুলো আপনাকে মনে রাখতে হবে। রাশিদুল, আপনি কমেন্ট করেন। আপনি বলেন যে আপনি বলেন যে রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে, বলেন। রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে বলেন। কে নিয়োগ করে রাষ্ট্রীয় কর্ণিক ভাই? প্রধান বিচারপতি স্যার, প্রধান প্রধান বিচারপতি। বিচারপতি। রাষ্ট্রীয় কর্ণিকের ধারা কত? স্যার, স্যারের একের উমো। ওমো, ধন্যবাদ। আপনাকে আরো প্রশ্ন করবো, আপনি বলেন বেইলেবল অফেন্স শব্দের অর্থ কি? বেইলেবল অফেন্স শব্দের অর্থ হচ্ছে জামিনযোগ্য অপরাধ। আপনি কি আমার এই বছরের স্টুডেন্ট নাই নতুন নতুন স্যার মুরব্বী? পূর্বে পূর্বে 3 বছর 3 মাস ক্লাস করেছি, পরে আমি আচ্ছা, তিন প্রতিবন্ধকতার মাস কারণে তিন করতে। বছর করেন না, আমি তাহলে এখন 3 মাস সার্কেল বলেন। হ্যাঁ, অফিসে আছি স্যার, পিছনের এগুলোর দিকে আপনি কোর্টের কথা বলছেন, এটা সার্কেল অফিস স্যার। আচ্ছা, সার্কেলের দায়িত্ব। সার্কেল কি রাত্রে অফিস করা লাগে? স্যার অফিস করা লাগে না, এই এমনি আর কি, বাসা এই সরি বেড়াগার অফিস একই জায়গায় তো স্যার, দোতলা আচ্ছা, ঠিক আছে, বিশিষ্ট বসে থাকেন। বিল্ডিং। আপনাকে জি আরো স্যার। প্রশ্ন করি, কথা বলেন না। আপনি আরো বলেন যে আপনার এই আমলযোগ্য মামলার খবর সিআরপিসির কোন ধারা? আমলযোগ্য মামলার খবর হচ্ছে 154 স্যার, হ্যাঁ, সিআরপিসি। ধন্যবাদ। আপনাকে আরো প্রশ্ন করি, আপনি বলেন আমলযোগ্য মামলার মামলায় যদি সংবাদদাতা স্বাক্ষর না করে তার শাস্তি কয় ধারা দণ্ডবিধি? স্যার এটা আমার জানা নাই স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 100। আমি ক্লাস কিন্তু এই যে আনোয়ার বি ব্রাহ্মণবাড়িয়া, তুমি 5 মিনিট দাঁড়াই থাও। তুমি 87 করলে কিসের জন্য? এটা হচ্ছে 180, এটা হচ্ছে 180 দ্বারা। দয়া করে এমসিকিউ ক্লাস থেকে কেউ বের হয়ে যাবেন না। প্রতিটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, হাজার হাজার লোক এমসিকিউ ফেল মারে, দেখছেন না? সুতরাং এমসিকিউর এই 5টা মিনিট ক্লাসে সবাই থাকবেন, না থাকলে ক্লাসের রেকর্ডটা শুনবেন পরে। হ্যাঁ, আমি আরো প্রশ্ন করবো রাশিদুল স্যারকে। আপনি বলেন যে আপনার জামিনযোগ্য অপরাধ এর ইংরেজিটা কি, বলেন। জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ হচ্ছে কজনিজেবল অফেন্স স্যার। জেলে না, বলো। জামিনযোগ্য, তো জামিনযোগ্য। সরি, বেইলেবল অফেন্স স্যার। বেইলেবল অফেন্স, হ্যাঁ, হুম। বেইলেবল অফেন্স, ধন্যবাদ। বেইলেবল অফেন্স। আচ্ছা, আমি একটু প্রশ্ন করবো, আপনি থাকেন। এখন প্রশ্ন করব বাহারুল ইসলাম বাহার বিপি। আপনি কন, হ্যাঁ, আপনি উত্তর দেন। লাল চিহ্ন কাটেন। হ্যাঁ, লাল চিহ্ন কাটেন। একটু মানে ভদ্রতা বজায় রাখবেন। সেটা হচ্ছে যারে আমি যতক্ষণ পর্যন্ত লাল চিহ্ন কাটতে বলবো না সে লাল চিহ্ন কাটবেন না। যেহেতু আপনার একজন কলিগকে আমি প্রশ্ন করতেছি, সে উত্তর দিলে আপনি শুনতে পারবেন, তাহলে আপনার জন্য এটা শিক্ষণীয় হলো। এই নিয়মটা আমরা মেনটেন করবো। হ্যাঁ, বাহারুল বলো, বলেন আপনি। স্যার হ্যাঁ, আপনি বলেন বাংলাদেশে কত প্রকারের উকিল আছে, বলেন। 1 2 3 4 বলেন। 3 প্রকারের উকিল আছে। হ্যাঁ, ধন্যবাদ বাহারুল ভাই, 3 প্রকারের উকিল আছে। আমি আর একটা প্রশ্ন করব যে অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা সিআরপিসির কয় ধারা? বাহারুল ভাই বলেন। বলেন না কেন? স্যার একটা ডবল ক। হ্যাঁ, চারি রেখার কয়ের ক। হ্যাঁ, চারি রেখার ক, ধন্যবাদ। অন্য অন্য কেউ উত্তর দেন না। আমি এখন প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে শহীদুল ইসলাম, দুইজন আছেন কি? দুজন ব্যাটসম্যান নাকি? শহীদুল ইসলাম, হ্যাঁ,
শহীদুল, আপনি লাল চিহ্ন কাটেন, লাল চিহ্ন কাটেন। শহীদুল না সাইদুল? সাইদুল ইসলাম, হ্যাঁ, ওই যে আপনার ব্যাটসম্যান গেঞ্জি গাইতে আছে, স্যান্ডো গেঞ্জি। শহীদুল ইসলাম, কথা বলেন। আরে ভাই, লাল চিহ্ন কাটতে হয়, লাল চিহ্ন কাটা শেখেন নাই? হ্যাঁ, নোটিস হয়েছে। হ্যাঁ, কোন জেলায় আছেন? স্যার আমি আছি তো চট্টগ্রাম জেলা স্যার। আচ্ছা, আপনার দুই ব্যাটসম্যানের জন্যই প্রশ্ন। আমার ক্লাসে নতুন নাকি আগেও পড়ছেন? আরেকজন আছে স্যার, তিনজন আছে স্যার, তিনজন। আমরা আচ্ছা, তিনজন স্যার, আগেও পড়ছেন তিনজন নাকি নতুন? নতুন স্যার, নতুন স্যার তিনজনের নতুন স্যার। মুরব্বি, মুরব্বি নতুন বললে ভাই, মুরব্বি সবাই, হ্যাঁ মুরব্বি। আচ্ছা নতুন বলেন, স্যার, সবাই আপনাদের নতুন। নতুন প্রশ্ন করি, বলেন। আপনাদের বলতে হবে যে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকে না নিচের কোনটিতে? অভিযোগে, নালিশে, তারপর আছে রাষ্ট্রীয় কর্ণিকে, নাকি উপরের সবগুলো? নালিশে স্যার, হ্যাঁ, জোরে বলেন কোনটা? নালিশ, নালিশ। নালিশে স্যার, নালিশে পুলিশ রিপোর্ট থাকে না, ধন্যবাদ। নিচের কোনটিতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত থাকবে? অভিযোগ, নালিশ, নাকি আছে আপনার অপরাধে? অভিযোগ স্যার। অভিযোগ। অভিযোগে, ধন্যবাদ। আপনাকে আরো একটু বলতে হবে যে আহ ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে নিচের কোন অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না? হ্যাঁ, আপনার চুরি, ধর্ষণ, ডাকাতি, কোনোটি না। কোনোটিই না। কোনোটি না স্যার। কিরা কইছে উত্তর করছি, তাকে তার একজন উত্তর কাউকে ভাই। কোনোটি না, তার মানে যে তিনটা অপরাধের কথা বলছি, তিনটাই হচ্ছে লোকেন দত্তব্য অপরাধ, তাহলে কোনোটাই না। এরকম প্রশ্ন পরীক্ষা আসে না ভাই? এরকমই আপনারা জানলে অবাক হবেন যে আমাদের পরীক্ষায় আমরা যেভাবে মডেল টেস্ট গুলো পরীক্ষা নিয়েছি, হুবহু এরকম এমসিকিউ পরীক্ষা আসছে। এই সিরিয়ালটাও ঠিক কিনা? যারা পড়ুন তারা তো জানো ভাই। ঠিক ঠিক। ঠিক, ইনশাল্লাহ। শোনেন, এটা নিজের সঠিক গর্বের দেবেন বিষয় না। এবার? আমাদের প্রশ্নের যে প্যাটার্ন, আমাদের প্রশ্নের ধরন অন্যান্য টিচারদের ধরন থেকে সম্পূর্ণ আলাদা। প্রশ্ন যেভাবে আসে আমরা ওইভাবেই করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, এই কথা বলেন না, শ্রীপুর থানায় আসি, সবাই দাওয়াত চলে আসবেন। শহীদুল ইসলাম, তিন ব্যাটসম্যানরা আরো প্রশ্ন করি। আপনি বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন কত সালে কার্যকর হয়? 1861 স্যার। এই, আপনার আজকে 1898 ডাকবেন। হ্যাঁ, কত? 1898। 98 সালে। কয় তারিখে ভাই, কয় তারিখে? পহেলা জুলাই, পহেলা জুলাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে আমি সবাই আরেকটা কথা বলেন প্রশ্ন না, করবো, প্লিজ, আপনাকে দয়া আমি করে। আরেকটা প্রশ্ন করবো। এইটা আমাকে একটু বলেন ভাই, যে কোন ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা লিখিত ভাবে অভিযোগ করলে তাকে সিআরপিসিতে কি নামে আখ্যায়িত করা হবে? নালিশ, অভিযোগ, নাকি চার্জশিট? নালিশ। নালিশ। অভিযোগ করলে নালিশ, নালিশ করলে অভিযোগ। ঠিক আছে, ভালো পারছেন। এই সবাই এত কথা কান কা ভাই? আমার আবার আমার সিটি কোশ্চেন হয়ে গেছে, পোস্টিং হয়ে গেছে।